আসবে। সো এই সো যে এই নাও যে একটা নাও ফাংশন, একটা এই ফাংশন, ফাংশনটা এই ফাংশনটা কিন্তু কিন্তু প্রি-ডিফাইন প্রি করা, ডিফাইন করা, ঠিক আছে? ঠিক আছে? সো নাও সো দিলে নাও এই যে দিলে এই সময়টা যে আসে, সময়টা আসে এইটা আগে থেকে এইটা তৈরি করা। আগে থেকে তৈরি করা। সো আমাদেরকে সো এখন আমাদেরকে যেটা এখন করতে যেটা হবে, করতে আমরা হবে, এইরকম আমরা এইরকম ফর্মুলা ফর্মুলা এখানে আমরা এখানে ইকুয়াল আমরা দিয়ে ইকুয়াল আমরা দিয়ে হয়তো আমরা হয়তো মানে যে কোনো মানে কিছু যে করে কোনো কিন্তু কিছু আমরা করে কিন্তু একটা আমরা আনসার একটা কিন্তু নিয়ে আসতে আনসার পারি। কিন্তু নিয়ে আসতে পারি। বাট বাট আমাদেরকে যে আমাদেরকে কাজটা যে করতে হবে কাজটা করতে এক্সেলে, হবে এক্সেলে যতটা যতটা শর্টেস্ট ওয়েতে শর্টেস্ট ওয়েতে আমরা এই আমরা ডাটাগুলা এই ডাটাগুলা আউটপুট আনতে আউটপুট পারি, আনতে পারি, এইটা নিয়ে হলো এইটা নিয়ে আমাদেরকে হলো কাজ করতে আমাদেরকে হবে, কাজ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে? এটা ছিল সো আমাদের এটা ছিল প্রথম আমাদের একটা টার্ম। প্রথম একটা টার্ম। এখন আমরা এখন একটু আমরা চলে যাই একটু যে চলে আমরা যাই যে ইকুয়াল দিয়ে আমরা যা ইকুয়াল দিয়ে লিখতেছি যা লিখতেছি সেটাই ফর্মুলা, সেটাই বাট ফর্মুলা, ইকুয়ালের বাট পরে ইকুয়ালের বা পরে বিভিন্ন বা বিভিন্ন জায়গায় আমরা জায়গায় যদি প্রি আমরা যদি ডিফাইন্ড, প্রি এখানে দেখেন ডিফাইন্ড এখানে দেখেন ফর্মুলার ভেতরে, ফর্মুলার ভেতরে, আমরা যদি মেনু বার আমরা যদি থেকে মেনু একটু বার থেকে ফর্মুলাতে একটু চলে যাই, ফর্মুলাতে চলে যাই, ফর্মুলার ভেতরে ফর্মুলার এখানে ভেতরে অনেক এখানে ধরনের অনেক ধরনের ফাংশন রয়েছে, ফাংশন যেমন রয়েছে, যেমন অটোসাম, অটোসাম, অটোসামের ভিতরে অনেকগুলো অটোসামের ভেতরে ফাংশন অনেকগুলো রয়েছে। ফাংশন রয়েছে। তারপরে তারপরে এখানে এখানে ফিনান্সিয়াল কিছু ফাংশন ফিনান্সিয়াল কিছু রয়েছে। ফাংশন রয়েছে। আপনারা কি দেখতে আপনারা পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা, লস স্যার দিলে ভালোভাবে ক্লিয়ার করে দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, মাঝে মধ্যে একটু মাঝে ফিডব্যাক মধ্যে দিবেন, একটু তাহলে ফিডব্যাক ক্লাসটা দিবেন, নিতে তাহলে আমার ক্লাসটা সুবিধা নিতে হবে। আমার সুবিধা হবে। সো স্যার সো এখানে আমরা এখানে বিভিন্ন আমরা ধরনের বিভিন্ন ধরনের ফাংশনগুলো নিয়ে আমরা ফাংশনগুলো কাজ নিয়ে করতে পারি। আমরা কাজ যেমন করতে পারি। যেমন আমি এই আমি দুইটা সেলের এই দুইটা যোগফল সেলের এখানে আনতে যোগফল চাচ্ছি। এখানে আনতে চাচ্ছি। সো আমি এখানে সো ইকুয়াল আমি দিলাম, এখানে ইকুয়াল দিলাম, এই সেল এই সেল প্লাস এইটা, প্লাস এটা এই সেল, দিলাম। এটা দিলাম। এইটা যে আমি এইটা যে আমি একটা একটা ফর্মুলা তৈরি করলাম, ফর্মুলা তৈরি এখানে আমি কোনো করলাম, এখানে আমি কোনো ফাংশনের ব্যবহার ফাংশনের করি নাই, ব্যবহার করি নাই। ঠিক আছে? ঠিক আছে? এভাবে কিন্তু আনসার এভাবে আনা কিন্তু যায়, আনসার আনা যায়, কিন্তু আমাদের কিন্তু যেটা চেষ্টা আমাদের করতে যেটা হবে চেষ্টা করতে হবে শর্টেস্ট ওয়েতে, শর্টেজ ওয়েতে। ঠিক আছে? ঠিক এবং আছে? অনেক এবং সময় অনেক সময় আপনারা যে আপনারা পরীক্ষাটায় যে বসতেছেন পরীক্ষাটায় এলএসটিএ বসতেছেন লেভেল এলএসডি 3, লেভেল 3, এইটাতে বলে দিবে এইটাতে যে বলে আপনি দিবে যে ফাংশন আপনি ব্যবহার করে ফাংশন কাজ করার ব্যবহার করে চেষ্টা কাজ করুন। করার চেষ্টা তো করেন। এই সো যোগটাই এই আমরা যদি যোগটাই ফাংশন আমরা যদি ব্যবহার করে ফাংশন করতে ব্যবহার চাই, করে করতে তাহলে চাই, আমাদের একটা তাহলে ফাংশন আমাদের একটা রয়েছে যোগ ফাংশন করার রয়েছে জন্য যোগ সাম, করার জন্য সাম। সাম লিখে ফার্স্ট সাম ব্র্যাকেট লিখে দিয়ে ফার্স্ট আপনি ব্র্যাকেট যদি দিয়ে সেল আপনি দুইটা যদি সেল পাশাপাশি দুইটা থাকে পাশাপাশি সিলেক্ট থাকে করে দিতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন। অথবা যদি দূরে অথবা থাকে, যদি এখানে দূরে একটা থাকে এখানে একটা, তাহলে এখানে আপনি একটা, কমা তাহলে দিয়ে আপনি দিয়ে আপনি কমা দিয়ে ব্যবহার দিয়ে করতে আপনি পারেন। ব্যবহার করতে তো পারেন। এখানে একটা সো সেল, এখানে একটা এখানে একটা সেল, সেল, এখানে একটা আপনি সেল, কমা দিয়ে আপনি ব্যবহার কমা দিয়ে করলেন, ব্যবহার এখানে করলেন, একটা ভ্যালু এখানে দিলেন, একটা ভ্যালু দিয়ে দেখেন যোগফল কিন্তু এখানে যোগফল চলে কিন্তু আসবে, এখানে চলে আসবে। ঠিক আছে? ঠিক সো আছে? সো আগে আমরা যেটা আগে আমরা করলাম যেটা এটাকে করলাম আমরা এটাকে বলতেছি আমরা হলো বলতেছি হলো যে যে ফর্মুলা ব্যবহার করে ফর্মুলা আপনি ব্যবহার করে অবশ্যই কাজ আপনি করেছেন। অবশ্যই কাজ করেছেন। আর এখন আর আমরা সাম এখন দিয়ে আমরা যেটা সাম করলাম দিয়ে এটা হলো যেটা করলাম এটা হলো ফাংশন ব্যবহার ফাংশন করে ব্যবহার করে আমরা আমরা কিভাবে এক্সেলে কিভাবে এক্সেলে ক্যালকুলেশন সম্পন্ন ক্যালকুলেশন করতে পারি, সম্পন্ন করতে পারতেছি। ঠিক আছে? ঠিক তো আছে? এইটা সো একটা টার্ম এইটা গেল, একটা টার্ম গেল, এটা আমাদেরকে একটু এটা মাথায় আমাদেরকে রাখতে একটু হবে যে মাথায় আমরা রাখতে হবে যে যখনই আমরা যখনই ক্লাসের দিকে যাব ক্লাসের বা দিকে আমরা যাব বা আমরা আহ, যখন এক্সেল দিয়ে যখন কাজ করার এক্সেল দিয়ে চেষ্টা কাজ করব করার আমরা চেষ্টা চেষ্টা করব করব আমরা চেষ্টা করব ফাংশন রাখতে। ফাংশন এখন রাখতে। ফাংশন এখন রাখলে ফাংশন সুবিধা রাখলে কি আর সুবিধা কি অসুবিধা আর কি? অসুবিধা কি? মনে করেন মনে করেন অনেকের হয়তো অনেকের কোশ্চেন হয়তো থাকতে পারে কোশ্চেন যে স্যার থাকতে আমি পারে তো যে স্যার ফর্মুলা আমি ব্যবহার তো করে কাজ ফর্মুলা করতে ব্যবহার করেই কাজ পারতেছি, করতে পারতেছি, তাহলে আমি কেন তাহলে আমি ফাংশন কেন আলাদা করে ফাংশন করতে আলাদা করে যাই? করতে যাই? তো সো ফাংশন করার একটা ফাংশন মূল করার উদ্দেশ্য একটা মূল হলো, উদ্দেশ্য মনে হলো, করেন মনে এখানে করেন এখানে এই দুইটা এই সেল, দুইটা সেল, এই সেল এই প্লাস সেল এই সেল, এই প্লাস দুইটা এই সেল সেল, আমি এই দুইটা দিলাম। সেল আমি দিলাম। এই দুইটা সেলে এই দুইটা সেলে সংখ্যা জাতীয় সংখ্যা জাতীয় তথ্য তথ্য আছে, আছে, এই এই জন্য জন্য এই এই সেলটা সেলটা কি কি করতে করতে পারছে, পারছে, দুইটা দুইটা সেলকে সেলকে এখানে যোগ বসাইতে করে এখানে পারছে। বসাইতে পারছে। বাট বাট এইখানের একটা এইখানের সেলে একটা আমি সেলে যদি আমি যদি সংখ্যা না লিখে সংখ্যা আমি না যদি লিখে আমি এবিসিডি যদি লিখে দিতাম, এবিসিডি লিখে দিতাম, তাহলে দেখেন এখানে তাহলে একটা দেখেন ভ্যালু এখানে চিহ্ন একটা চলে ভ্যালু আসছে, চিহ্ন চলে আসছে, এবং এটা হলো এবং এটা একটা হলো ইরর। একটা ইরর। এক্সেলে আপনাদেরকে যে এক্সেলে কাজটা আপনাদেরকে যে করতে হবে কাজটা এই করতে হবে এই ইররটাকে বর্জন ইররটাকে করতে হবে, বর্জন করতে হবে। ঠিক আছে? ঠিক আছে? ইরর বর্জন ইরর করে বর্জন আপনাকে করে তথ্য আপনাকে তথ্য বা বা আউটপুট ভ্যালুটা নিয়ে আউটপুট আসতে হবে। ভ্যালুটা নিয়ে আসতে তো হবে। দেখেন সো আমি এখানে দেখেন কিন্তু আমি ফাংশন এখানে কিন্তু ব্যবহার ফাংশন করেছি, ব্যবহার করেছি, সেম এ সেম ওয়ান যে এ ওয়ান সেলটা যে আর সেলটা দিস আর টু দিস যে সেলটা টু এটাকে যে যোগ সেলটা করেছি। এটাকে যোগ বাট করেছি। এখানে কিন্তু বাট আমাকে এখানে ও কিন্তু এখন আমাকে ও রেজাল্ট এখন দিয়েছে রেজাল্ট 12। দিয়েছে 12। কেন? এবিসিডি কেন? তো আর যোগ করা এবিসি তো যায় আর না, যোগ করা সো যায় না। সো 12কেই ও 12 শুধুমাত্র কেই ও যোগ করতে শুধুমাত্র পেরেছে। যোগ করতে বাট পেরেছে। এখানে বাট দেখেন এখানে দেখেন এখানে আমি শুধু প্লাস এ বি ওয়ান ওয়ান আমি প্লাস কিন্তু বি কোনো ওয়ান আমি ফাংশন কিন্তু কোনো ব্যবহার করি ফাংশন নাই, ব্যবহার করি কিন্তু নাই, ফাংশন কিন্তু না ফাংশন ব্যবহার না করার ব্যবহার জন্য করার জন্য এখানে কিন্তু ভ্যালু এখানে চলে কিন্তু আসছে। ভ্যালু চলে আসছে। কেন ভ্যালু আসছে? কেন ভ্যালু কারণ আসছে? এই কারণ দুইটা এই দুইটা
এক এক জাতীয় ডাটা নয়। যদি যদি দুইটা এক জাতীয় ডাটা চলে আসে তাহলে আমরা কি করতে পারি দেখেন দুইটারই যোগফল কিন্তু চলে আসবে। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ফাংশনটা কেন ব্যবহার করব কোশ্চেনটা সমাধান কি হয়েছে?
এটা কিন্তু অনেক সময় আমাদের প্রশ্ন থাকে, আমরা কিন্তু এটা অনেক সময় হয়তো কনফিউজ থাকি। সেটা ছিল একটা মূল রিজন। এবার আমি আরেকটা জায়গায় আসি, দেখেন আমি আমি এখানে একটা মনে করেন আমি একটা তারিখ লিখলাম, ঠিক আছে। ঠিক আছে। এখন এখন এটা একটা ডেট, একটা তারিখ। এই এই তারিখটা আমি এইভাবে দেখতে পাচ্ছি। আমি আমি এই তারিখটা যদি একটু অন্যভাবে লিখি, যেমন আমি তারিখটা লিখতে চাচ্ছি মনে করেন ফার্স্ট বা 1 জানুয়ারি 2024 এই আকারে। তো দেখেন আমি কিন্তু অনেক সময় এটা লিখতে পারতেছি না, 1/1/2024 চলে আসছে, কিন্তু আমি কি 1/1 লিখেছি? আমি এখানে কি লিখেছি? আমি আবার দেখাচ্ছি, 1 হাইফেন দিয়ে JAN 2024 লিখে আমি যখন এন্টার প্রেস করতেছি তখন কিন্তু 1/1/2024 চলে আসতেছে। সো এটা আমরা যে আরেকটা জিনিস এখন আমরা শিখবো, এটাকে আমরা বলতেছি হলো সেল ফরম্যাটিং। সেল ফরম্যাটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আমাদের এটা দরকার হয় এবং পরীক্ষার সময় তো অবশ্যই দরকার হবে আপনাদের। সেল ফরম্যাটিংটা কি? সেল ফরম্যাটিংটা মূলত হলো এই ধরনের একটা জিনিস, আপনি একটা ডাটা আউটপুটে কেমন ভাবে দেখতে চাচ্ছেন এটা নির্দিষ্ট করে দেয় এক্সেল এর সেল ফরম্যাটিং। সো সেল ফরম্যাটিং আমরা কিভাবে করতে পারি? সেল ফরম্যাটিং করার জন্য আমরা মনে করেন এই ডাটা, এখানে আমি 1/1/2024 লিখেছি, কিন্তু আমি দেখতে চাই 1 জানুয়ারি 2024। জানুয়ারি লেখাটা ফুল স্পেলিং এ লিখে দেওয়া থাকবে। সো এর জন্য আমরা কি করব? এই সেলটাকে আমি সিলেক্ট করলাম, যে সেলটার ডাটা কোনোটাই সমস্যা হবে। আচ্ছা, সো আমরা কি করলাম আবার একটু দেখেন, আমরা এই সেলটার ফরম্যাটিংটা আমরা একটু চেঞ্জ করতে যাচ্ছি। কেমন চেঞ্জ করতে চাচ্ছি? আমরা বললাম যে এই সেলটায় একটা আমি যে তথ্য লিখেছি, বা এখানে আমি আরেকটা ডেট দেই, আমরা একটু প্রোমো তৈরি করি। এই সেলগুলাকে আমি এখন ফরম্যাটটা চেঞ্জ করে আমি জানুয়ারি লেখাটা ফুল আনতে যাচ্ছি এবং 1 জানুয়ারি 2024 এভাবে হাইপেন দিয়ে দেখাতে যাচ্ছি। এভাবে আমি দেখাবো না, ডাটাটা আমি এভাবেই দিয়েছি, বাট আমি ডাটাটা চেঞ্জ করব। সো এটার জন্য আপনারা শর্টকাট ইউজ করতে পারেন। যে সেলগুলার ফরম্যাটটা আপনি চেঞ্জ করবেন সেই সেলগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল 1 প্রেস করুন। কন্ট্রোল 1 প্রেস করলে এইরকম একটা ফরম্যাট সেলের অপশন আপনার সামনে চলে আসবে। যদি এটা না বুঝেন তাহলে সেলগুলাকে সিলেক্ট করে এখানে হোম মেনুর আন্ডারে যে নাম্বার একটা সেকশন রয়েছে, নাম্বার সেকশনের এই ড্রপ ডাউন থেকে একটু নিচের দিকে আসবেন, সে দেখেন মোর নাম্বার ফরম্যাট থেকে এখানে চলে আসবে। অনেক সময় হয়তো ফন্ট ফিল এগুলো অন থাকতে পারে, আপনার এখানে নাম্বার সেকশনে চলে আসবে। নাম্বার সেকশন থেকে এই যে ফরম্যাটটা আমার সেলগুলাতে কেমন ডাটা আমি দেখাতে চাই আমরা এইখান থেকে কাস্টমাইজ করে দিতে পারি। সো দেখেন আমার এইখানে এখন ডাটাটা রয়েছে এইভাবে, একটা এম, একটা ডি, এরপরে 4টা ওয়াই। এর জন্য আমি এখানে দেখতে পাচ্ছি 1/1/2024। আমি এখন এইখান থেকে একটু চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে টাইপটার এখানে আমি এখন লিখলাম যে প্রথমে আমি ডেট দেখতে চাচ্ছি, এই জন্য আমি 2 সংখ্যার ডেট দেখতে চাচ্ছি। সো আমি 2টা ডি দিলাম, এরপর আমি একটা হাইফেন রাখতে চাচ্ছি, এই জন্য আমি একটা হাইফেন বা মাইনাস একটা চিহ্ন দিলাম। এরপরে আমি মনে করেন মাসের নাম পুরো চাচ্ছি। মাসের নাম পুরো চাওয়ার জন্য আমাকে 4টা এম ব্যবহার করতে হবে। দেখেন আপনি এখানে যাই লিখবেন আউটপুটে কেমন আসবে সেটা আপনাকে স্যাম্পলে দেখিয়ে দিবে, ঠিক আছে। এরপরে একটা হাইফেন দিয়ে আপনি পুরো বছরের নাম আপনার দরকার, এর জন্য আপনি 4টা ওয়াই দিয়ে আমি যদি এখন ওকে করে দেই তাহলে এই সেলগুলাতে আমি ডাটা লিখেছিলাম কি, আবার আমি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে বা আপনি ফর্মুলা বারে গেলে আপনি কি ডাটা লিখেছেন এটা দেখতে পারেন। বাট ডাটা এটা থাকলে আমি যেহেতু সেলের ফরম্যাটটা বা ফরমেশনটা আমি চেঞ্জ করে দিয়েছি, তার জন্য আমার আউটপুট ভ্যালুটা দেখাচ্ছে 1 জানুয়ারি 2024 এমনটা। বুঝতে পারছেন আপনারা? স্যার, আর আমি যেভাবে দেব না কেন যে মাস ফরম্যাটটা আমার নিজের মতো করে নিতে হবে। নিজের মতো করতে হবে।
এবার আমি আপনাদের একটা এক্সাম্পলে চলে যাই, আপনাদের একটা কারেন্ট বিলের একটা স্পেসিফিকেশন রয়েছে, ইলেকট্রিসিটি বিল 2 খুব সম্ভবত। ইলেকট্রিসিটি বিল 2 তে এরকম রয়েছে যে এক আহ, আহ, ডিসেম্বর ডিসেম্বর কমা দিয়ে 2024 বা 2023 খুব সম্ভবত, এরকম খুব সম্ভবত লেখা। এখানে আপনি যদি টাইপ করে লিখতে ঠিক আছে, ঠিক আছে, আপনি যদি টাইপ করে লিখে দেন তাহলে কি হবে? আমরা একটু করে ডাটা ভ্যালিডেশন শিখবো। ডাটা ভ্যালিডেশন শেখার সময় আমরা এটা বুঝে যাবো যে আমি যদি এখানে টাইপ করে লিখে দিই তাহলে এটা এখন জেনারেল বা একটা র ডাটা র ডাটা হিসাবে যাবে। ঠিক আছে। ঠিক আছে, তো র ডাটা হিসাবে যেটা যাচ্ছে এইটা কিন্তু আমি মানে এটা দিয়ে কিন্তু আমি কোনো ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, টেক্সট ডাটা টেক্সট ডাটা কি আমরা ক্যালকুলেশন করতে পারি? আমি যদি বলি যে দুইটা গরু আর তিনটা ছাগল মোট কয়টা ভেড়া হয়েছে, এটা তো সম্ভব না, তাই না? তো এই ধরনের জায়গাতে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এইরকম ফুল ফরম্যাটিং ব্যবহার করি। এটাকেই যদি আমি ফুল ফরম্যাটিং করি তাহলে এটা কি হবে? এই জায়গাটাতে আমাদেরকে একটু বুদ্ধি খাটাতে হবে একটা জিনিস, সেটা হলো আপনি যদি কন্ট্রোল প্লাস যে সেমিকোলন যে একটা বাটন রয়েছে আপনার, এটা যদি আপনি চান, এখানে কন্ট্রোল সেমিকোলন চাপ দিলাম, কন্ট্রোল সেমিকোলন চাপ দিলে আমার কম্পিউটারে ডেটের যে ফরম্যাটটা রয়েছে এটা আমি ঠিক কেন এটা লাগবে সেটা আরেকটু পরে বলতে। ডেটের ফরম্যাট এই জন্যই দরকার যে আমি ডাটাটা কিভাবে দিব। দেখেন এক একজনের কম্পিউটারে ডাটাটা এক এক মোডে থাকে, কারণ আমরা উইন্ডোজ কম্পিউটার মূলত বেশিরভাগ ব্যবহার করি, এবং উইন্ডোজ ব্যবহার করার সময় আমরা কিন্তু অনেকে আছে যখন এটা ইনস্টল করি তখন রিজিয়ন বা কান্ট্রি এটা আমরা ইউএস দেই, অনেকে ইউকে দিয়ে ফেলি, অনেকে ইন্ডিয়া দেয়, অনেকে বাংলাদেশ দেয়। হ্যাঁ, এক একজন এক এক স্পেসিফিক ইউজ করে। তো এইটার উপর বেস করে, যেমন আমার কম্পিউটারে এখন হলো ইউএস দেওয়া আছে, বেশিরভাগ কম্পিউটারে এটা দিয়ে ইনস্টল করে দেয়। তো ইউএস দেওয়া থাকলে যেটা হয়, প্রথমে কিন্তু মাসের নামটা আসে, তারপরে আসে তারিখ, যেটা ইউএস এর রিজিয়নে ডিফল্ট ভাবে থাকে। তো আপনি এখন মনে করেন আপনি একটা ডেট লিখলেন 31/12/2024, তো 31/12/2024 এটা কিন্তু ডেট হিসাবে বুঝবে না, কারণ ডিফল্ট ভাবে আমার এক্সেল বুঝে বা আমার কম্পিউটার যে জিনিসটা বুঝে সেটা হলো প্রথমে থাকবে মাস, তারপরে থাকবে তারিখ, তারপরে থাকবে বছর। এইটাকে আমি যদি এখন ফরম্যাট সেল করতে চাই, কন্ট্রোল 1 প্রেস করে কাস্টমে গিয়ে আমি যদি এখন জেনারেল এখানে লিখে দিই যে 2টা ডি, 3টা 4টা এম, 4টা ওয়াই, এ কিন্তু কিছুই বুঝবে না। কেন বুঝবে না? কারণ প্রথমে ও খুঁজতেছে বছর, তো 31তম কোনো বছর কিন্তু আমাদের না। ঠিক আছে, এখানে এখন যদি আমি চেঞ্জ করে আমি যদি 2 দিই, অর্থাৎ ফেব্রুয়ারি 21 তারিখ 2024, তাহলে কিন্তু 2024 এরকম ফরম্যাটে কিন্তু চলে আসে। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো কন্ট্রোল সেমিকোলন দিয়ে আমার কম্পিউটারে ডেটের কোন ফরম্যাটটা অ্যাভেলেবল আছে এটা একটু দেখে আইডেন্টিফিকেশন করা বা একটু বুঝে নাও। এটা থাকলে কি হবে, আমি এখন কিভাবে আমার কম্পিউটারের এক্সেলে আমি ডাটা ইনপুট করি এটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। ঠিক আছে, তো এই ডাটাটা আমরা কিভাবে ইনপুট করতে পারলাম, আমরা কন্ট্রোল সেমিকোলন দিয়ে এটা দেখে নিব যে আমার কম্পিউটারের ডেটের আগে ডেট নাকি আগে মান্থ নাকি আগে ইয়ার আছে। ঠিক আছে, তো এটা চেঞ্জ করে দেখে নেওয়ার পরে আমরা যেটা করব, সেই সেলগুলোতে যে সেলগুলোতে আমি এই সংখ্যাটা লিখতে চাচ্ছি, তাহলে এটা লিখতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে 12 দিতে হবে। 1 ডিসেম্বর 2024, তাহলে 12/1/2024 দিলাম। দেওয়ার পরে আমি এবার এখান থেকে নাম্বার ফরম্যাটে গেলাম, কাস্টমে গেলাম, আপনাদের যেমন ফরম্যাটে দেওয়া আছে, 2টো ডি স্পেস 4টা এম কমা স্পেস দিয়ে 4টা এইরকম ফরম্যাটে আপনাদের হয়তো বা যে স্পেসিফিকেশন শিটটা আছে তাতে স্যাম্পলটা এরকম দেওয়া। তো আমরা যে ডাটা কিন্তু এটাই লিখবো, শুধুমাত্র এটা কি করবো, ফরম্যাট সেল থেকে আমরা এটাকে চেঞ্জ করে। ঠিক আছে, এভাবে আমরা ফরম্যাট সেলের মাধ্যমে
জাস্ট ডাটাকে একই রেখে আমাদের দেখার ভিউ বা আউটপুট ভিউকে আমরা চেঞ্জ করি। আচ্ছা, এরপরে আমরা আরেকটু জায়গায় যাই, যেমন আমরা অনেক সময় অনেক তথ্য দিচ্ছি, আমরা বিভিন্ন ধরনের শীট তৈরি করি, তখন আমরা কি করি, আমরা মনে করেন এরকম একটা নাম্বারের সিরিয়াল করি বা আইডি নাম্বার এরকম লিখি। আইডি নাম্বার লিখে আমরা বলি যে 2 ডিজিট, অর্থাৎ আমি যদি 1 লিখি তাহলে এখানে 01 চলে আসে, ঠিক আছে। আপনি যদি 05 ও দেন তাও কিন্তু এখানে 5 এর আগে একটা 0 আসবে। এই জিরোটাকে আমরা যদি আউটপুটে দেখতে চাই, হ্যাঁ এরকম দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা আমাকে 3 ডিজিট ভ্যালু আমাকে দেখাতে হবে, তখনও আমরা কি করব, আমরা কিন্তু এই ফরম্যাট সেল অপশনটা ইউজ করব। কিভাবে? আমরা এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল 1, এখানে যাওয়ার পরে কাস্টমে যাওয়ার পরে যেহেতু দেখেন আমরা এখানে 2 ডিজিট ভ্যালু আনতে চাচ্ছি, এজন্য জেনারেলের এখানে আমি দুইটা জিরো দিয়ে দিব, তাহলে অলওয়েজ দুইটা ডিজিট দেখাবে। ফার্স্ট ডিজিট যদি কোনো নাম্বার নাও থাকে ও জিরো দিয়ে দিবে। আমরা এটাকে একটু ওকে করে দেই, দেখেন এখন 2 ডিজিট ভ্যালু হয়ে গেছে। আমরা মনে করেন এখানে 22 লিখলাম, তাহলে আর জিরোর দরকার নেই, চলে আসবে। কিন্তু আমি যেখানে তিনটা সংখ্যা লিখি, তিনটা সংখ্যা কিন্তু ও দিচ্ছে। এটা আমাদেরকে কোথায় ড্রাইভার এই জায়গায় আমরা অনেক সময় আমাদের এক্সেলে বলতে যে একটা ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আমাদের দেশের মোবাইল নাম্বারটা থাকে, তো কেমন থাকে, আমাদের দেশের মোবাইল নাম্বার 0 1 তারপরে 9 বা 7, হ্যাঁ 1 2 3 1 2 3, হ্যাঁ এরকম মনে করেন আপনার একটা নাম্বার রয়েছে। তো এই নাম্বারটা যখন আপনি লিখতে যাবেন দেখবেন সামনে মানে জিরোটা হাওয়া হয়ে গেছে, সামনে জিরোটা ক্যালকুলেশনের জন্য সামনে জিরোটার কোনো ভ্যালু নেই, কিন্তু আমাদের এক্সেলে আমাদের এটা দেখাতে হবে, যেহেতু ওর কোনো ক্যালকুলেশন দেখানোর দরকার। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সেলের ফরম্যাটটা চেঞ্জ করি যাতে আমরা এটা দেখি। তো দেখার জন্য কন্ট্রোল 1 এর যে কাস্টমে গিয়ে জেনারেল লেখাটা মুছে দিয়ে আমাদের কি করতে হবে, আমাদের এখানে 11টা জিরো দিয়ে দিতে হবে। 11টা জিরো দিয়ে আপনি ওকে করে দেন, তাহলে বিশাল করা আছে, জিরো দিয়ে ওকে করে। অনেকগুলা কাজ হয়ে গেছে এখানে, এই জন্য মিক্স করতেছে, আমরা ক্লিয়ার করে দিই, অনেকগুলা কাজ জেনারেট করে নিচ্ছি। আপনারা এটা নিবেন, আমার এখানে ভিউ থেকে অফ করে রাখা আছে, যার জন্য এই সমস্যাটা আমি ফেস করতেছি। আমার এখানে কোনো কিছু করতেছেন নাকি স্যার? এটা করলে মোটামুটি সব করছিলাম স্যার, স্যার ট্রাই করলাম। আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, আমার হলো এখানে আমার নিজের মতো করা আছে, তো আর আমি বেশ
অনেকগুলো কাস্টমার একসাথে চলতেছে আমার, যার জন্য এখানে বেশ অনেক সেটিং চেঞ্জ করে রাখা আছে। এটা আপনারা দিবেন, এটা আপনারা দিলে দেখবে আপনারা, ঠিক আছে? হয়েছে স্যার। হ্যাঁ, দিলে আপনাদের সবারই হয়ে যাবে। হ্যাঁ স্যার, আমি এইমাত্র ট্রাই করেছি স্যার। এটা একটু ট্রাই করে দেখবেন আপনারা সবাই। আচ্ছা, ট্রাই করা শেষ। মূলত যেটা বলতে চাচ্ছিলাম, আমরা এরকম লেখার আগে মনে করেন আপনি কোনো কিছু নিয়ে আসতেছেন, যেমন আপনি মনে করেন আপনাদের একটা শিট রয়েছে, যেখানে একটা বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকার একটা রয়েছে, সেখানে একটা জার্সি নাম্বার আছে। তো জার্সি নামের সবার আগে দেখেন এরকম জেএন লিখে 10 দেওয়া আছে, ঠিক আছে? 10 বা জার্সি নাম্বার 45 এরকম লেখা আছে। সো এই জেএনটা যদি আপনি লিখতে চান, হ্যাঁ, বা জেএনটা আপনি অটোমেটিক আনতে চান, সো এই ক্ষেত্রেও কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। বাট সকল ক্ষেত্রে না, যেখানে আপনাকে ডাটা ভ্যালিডেশন বা এই টাইপের কথা বলে দিবে, সেখানে কিন্তু আমরা সরাসরি এখানে জেএনটা কিন্তু আমরা ফরম্যাট সেলের অপশন থেকে কিন্তু আমরা নিয়ে আসতে পারবো না, আমরা সেটাকে অবশ্যই লিখেই আনতে হবে। এটা আমরা মূলত যে কাজটা দেখতেছিলাম, যে আমি আমার যে ভিউটা রয়েছে, আমি এক্সেলে একটা ডাটা লিখবো, এক্সেলে মনে করেন একটা ডাটা আছে, বাট এই ডাটাটা আমি কেমন ভাবে দেখতে পাই। আমার এখানে ইয়াটাও আসতেছে, দশমিকের পরে কোনো ভ্যালু, পজ হয়ে আছে। ঠিক আছে, যাই হোক, এটা আমি পরবর্তী দিন দরকার হয় আরেকবার দেখাই দিব। আমরা যেটা আর কি মূলত এত সময় দেখলাম, সেটা হলো কিভাবে আমরা ডাটা ইনপুট করি, এক্সেল আমাদেরকে কিভাবে ডাটাটা দেখায়, এবং আমরা কিভাবে দেখার ভিউটা বা দেখার অ্যাঙ্গেলটা আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, বা আমরা মনে করেন এটা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা দেখতে পারি। ডাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ডাটা কিন্তু একই থাকবে, এটা একটু মাথায় রাখবেন। আমাদের ডাটাটা একই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে আমাদের দেখার ভিউটা। এটা ছিল একটা খুবই ইম্পর্টেন্ট কাজ। এরপরে আমরা একটু কন্ডিশনের দিকে আমরা একটু চলে যাই। এক্সেলে আমাদের বিভিন্ন কন্ডিশন নিয়ে কাজ করতে হয়, বিভিন্ন ধরনের কন্ডিশন, বিভিন্ন ধরনের শর্ত দিয়ে দেয় আমাদের কাজ করতে গেলে, যে এটা হলে এইটা হবে, এটা হলে এইটা হবে, এরকম বেশ কিছু শর্ত দিয়ে দেয়। তো শর্ত বা এই টাইপের কোনো কাজ আমরা অলওয়েজ ট্রাই করবো আমরা ফাংশন ব্যবহার করে কিভাবে এটা করা যায় সেটা। আরেকটা যে জিনিস, আমরা এই যে সেলগুলা, আমরা এখানে প্রত্যেকটা সেল দেখতে পাচ্ছি, এই সেলগুলাতে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। কন্ডিশনটা আবার কি? মনে করেন আমি এই সেলে একটা ডাটা লিখতেছি, সো মনে করেন এই সেলগুলাকে আমি একটু সিলেক্ট করে নিই, সিলেক্ট করে একটু কালার করে দিলাম, যে এই যে সেলগুলাতে আমি ডাটা লিখতেছি, এই সেলগুলাতে আমি মনে করেন যদি 10-এর কম কোন ডাটা লিখি, মানে যদি 10-এর চাইতে ছোট কোনো ডাটা আমি এখানে ইনপুট করি, তাহলে ও সেই ডাটাটাকে লাল করে দিবে, বা লেখার যে ফন্টের কালার রয়েছে, ফন্টের কালারটা চেঞ্জ হবে যখন সেই লেখার বা সেই নাম্বারের ভ্যালুটা 10-এর থেকে ছোট হবে, তো সেটাকে একটা রেড কালার হয়ে যাবে সাপোজ। সো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা যে কোনো সেলের উপরে বিভিন্ন ধরনের কন্ডিশন অ্যাপ্লাই করে রাখতে পারি। কন্ডিশন অ্যাপ্লাইটা মূলত কিভাবে করতে হয়? কন্ডিশন অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, যে সেলগুলোর উপরে কন্ডিশন অ্যাপ্লাই হবে সেই সেলগুলোকে সিলেক্ট করব, এরপরে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে হাইলাইট সেল রুলস, যেহেতু আমাদের যে সেলগুলো রয়েছে সেলগুলা হাইলাইট হবে, বা সেলগুলা লেখার কালার, লেখার ভেতরে ফিল কালার হইতে পারে, বক্সের কালার হইতে পারে, এটা ফন্ট কালার হইতে পারে, এগুলো চেঞ্জ হবে, তখন আমরা হাইলাইট সেল রুলসে চলে যাব। সো এখানে আমি একটা লেস দেন একটা ভ্যালু দিয়েছি, অর্থাৎ কম হইলে কোনো একটা কাজ হবে, সো আমি এখান থেকে লেস দেনে চলে গেলাম। লেস দেনে যখন চলে যাব, দেখেন এইরকম একটা আপনাকে সেল ফরম্যাট দিতেছে। কতর কম হইলে? আমি বললাম 10-এর কম হইলে। সো 10-এর কম হইলে কি হবে, আমরা একটু এখানে চলে যাই, ফরম্যাট অপশানে চলে যাই। ফরম্যাট অপশন থেকে আমি বলে দিই কি হবে। সো ফরম্যাট অপশানে হইলে ফন্টের যে কালারটা হয়ে যাবে রেড। ফিল কালার যেমন হলুদ ছিল সেরকম হলুদই থাকবে।
ওকে দিয়ে আমি এখানে ওকে করে দিলাম। এখন এখন আমি এখানে কিন্তু একটা কন্ডিশন অ্যাপ্লাই করে রাখছি যে যদি কোনো সেলে আমি 10-এর থেকে ছোট কোনো একটা সংখ্যা লিখি তখন এটা অটোমেটিক রেড হয়ে যাবে। দেখেন আমি 9 লিখেছি, 9টা অটোমেটিক রেড হয়ে গেছে। আমি এখানে 1 0 লিখলাম, 10 লিখলাম, 10টা কিন্তু এখানে কালো রঙের চলে আসছে। অর্থাৎ এই সেলগুলোর ভেতরে একটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে। এই ধরনের আমরা কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। সো এইরকম বেশ কিছু জায়গায় আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করার দরকার হবে। যেমন আপনাদেরকে বলবে যে এই জায়গাগুলোতে ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা। অর্থাৎ মনে করেন এখানে আমি একটা 11 দিলাম, এখানে একটা 11 দিলাম। সো যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে আপনি আলাদা করে দেখান, আর ডুপ্লিকেট ভ্যালুগুলোকে আপনি একটা মার্ক করেন। সো এইরকম যদি হয়, এরকম অনেক সময় অনেক কোম্পানিতে দরকার হয়। হ্যাঁ, সো আপনাদের স্পেসিফিকেশন শিটেও এরকম একটা কাজ আছে। সো ডুপ্লিকেট ভ্যালুগুলোকে আপনি যদি এরকম মার্ক করতে চান তাহলে কিভাবে, আপনি যে সেলগুলোর উপরে রুলস দিতে চান সেলগুলোকে সিলেক্ট করেন, কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যান। কন্ডিশনাল ফরম্যাটিং এ দেখেন হাইলাইট সেল, যেহেতু সেলটা হাইলাইট হবে এখানে দেখেন ডুপ্লিকেট ভ্যালু একটা অপশন রয়েছে। সো এখানে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করুন। এখানে কোনটা সেই কন্ডিশনটা কি, কন্ডিশনটা হলো ডুপ্লিকেট হইলে কি করতে বলছি, লাল করে দিতে বলছি, দেন ওকে। সো যখনই একই রকম বা সেম দুইটা কোনো ভ্যালু হবে, আমি এটা একটু চেঞ্জ করে দিই। আমি দেখেন এখানে আমি 13 দিই, তাহলে দেখেন কোনো ভ্যালুতে রেড রেড কালার। এই জায়গাগুলোতে আমি কিন্তু ডুপ্লিকেট ভ্যালু ইউজ করছি। আমি এটাকে যদি এবার 10 করে দিই, দেখেন দুইটা ঘড়ি লাল হয়ে যাবে, কারণ দুইটা ডুপ্লিকেট ভ্যালু চলে আসছে, একই ভ্যালু দুই জায়গায় আছে। তো দুইটা সেলকেই আপনাকে মার্ক আউট করে দিন। সো এটা আর কি বলার মূল আরেকটা উদ্দেশ্য ছিল যে আপনি এক্সেলের বিভিন্ন সেলকে বিভিন্ন ধরনের কন্ডিশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা কাজ ছিল আমাদের। এরপরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ এক্সেলের মধ্যে, এটাকে আমরা বলি হলো ভ্যালিডেশন। ভ্যালিডেশন ভ্যালিডেশন কাজকে আমরা একটু শিখবো। এটাই মূল একটা উদ্দেশ্য ছিল আমাদের আজকের ক্লাসের মূলত। ভ্যালিডেশনটা কি, প্রথমে একটু বলে রাখি ডাটা ভ্যালিডেশন কি। ডাটা ভ্যালিডেশন হলো আমরা এক্সেলের মনে করেন এই সেল তিনটাতে আমি কি ধরনের ডাটা লিখবো, এই তিনটা বা এই যে পাঁচটা সেল রয়েছে, এই পাঁচটা সেলে আমি কি ধরনের ডাটা লিখতে পারবো, এটা একটা রেস্ট্রিকশন করে দেওয়া যে আমি এখানে শুধুমাত্র সংখ্যাই লিখতে পারবো। তো আমি যদি এখানে সংখ্যা বাদে এবিসি লিখতে চাই আমি যেন এখানে না লিখতে পারি। এই যে একটা কন্ডিশন অ্যাপ্লাই করে দেওয়া যে হ্যাঁ আপনি এই জায়গাটুকুতে শুধুমাত্র সংখ্যা লিখবেন, এছাড়া আপনি অন্য কিছু যদি লিখে এন্টারও প্রেস করেন বা অন্য কোথাও ক্লিক করেন এই ঘরে এই ডাটাটা বসবে না। এটাকে আমরা বলতেছি হলো ডাটা ভ্যালিডেশন। সো ডাটা ভ্যালিডেশন মূলত কিভাবে করা হয় আমরা একটু দেখি। সেম প্রসেস, যে সেলগুলোর উপরে ডাটা ভ্যালিডেশনটা অ্যাপ্লাই হবে এই সেলগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদেরকে চলে যেতে হবে মেনু বার থেকে ডাটা মেনুতে। ডাটা থেকে আমরা চলে যাব ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এনি ভ্যালু, এখানে অনেক ধরনের ডাটা ভ্যালিডেশন করা যায়। আমরা প্রথমেই একটু কাস্টমাইজ আগে একটু দেখাই, পরবর্তীতে আমি আপনাদের যে জবগুলো রয়েছে জবগুলোতে আমি সলভ করে দিই। হ্যাঁ, তো আগে এটা একটু দেখাই। সো দেখেন আমি বলছি যে এইখানে আমি যেন শুধুমাত্র নাম্বার লিখতে পারি, নাম্বার ছাড়া আমি এবিসিডি এগুলো কোনো কিছু লিখব না। এই জন্য এই ঘরের ভিতরে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করতেছি, ইকুয়াল দিয়ে ইজ নাম্বার, ব্র্যাকেট দিলাম, প্রথম সেলটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ওকে দিয়ে দিলাম। সো এই ঘরে সিলেক্ট করলাম। এবার এটাকে এইভাবে ক্রমও যেভাবে বানাইতে হয়, যেভাবে ক্রমও করে, সো আমরা এইভাবে প্লাস চিহ্ন দিয়ে টান দিয়ে ক্রমও বানাই দিলাম। তাতে লাভটা কি হইলো, এইখানে আমি দেখেন একটা নাম্বার লিখতেছি, আমি লিখতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমি যদি এখানে একটু এবিসিডি বা অন্য কিছু লেখার ট্রাই করি, তারপরে যদি আমি এন্টার দিতে চাই বা অন্য কোনো ঘরে যেতে চাই, আমাকে কিন্তু এক্সেল থেকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে কি এই ঘরে যে ধরনের ডাটা দেওয়ার কথা ছিল এটা বাদে আমি অন্য ডাটা দিয়েছি। সো এটা আমি লিখতেই পারবো না। হ্যাঁ, আমি যদি এ দিয়ে অন্য কোথাও ক্লিক করতে চাই, আমি সেভ করি, হ্যাঁ, বা আমি যদি অন্য কোথাও ক্লিক করি তাও কিন্তু এটা লেখাই যাবে না, কারণ এই সেলটাকে আমি ভ্যালিডেশন দিয়ে রাখছি যে এই ঘরে শুধুমাত্র সংখ্যাই লিখতে হবে, এখানে আপনি এবিসিডি এরকম কোনো কিছু লিখতে পারবেন। তো এই কাজটাকে আমরা মূলত বলতেছি ডাটা ভ্যালিডেশন।
ভ্যালিডেশনের জন্য আমরা বিভিন্ন ধরনের শর্ত দিয়ে দিতে পারি। যেমন আরো একটা যদি বলি, আপনাকে মনে করেন আমরা এই সময় ফর্ম তৈরি করি। তো এরকম একটা ফর্ম রয়েছে যেখানে আপনার মনে করেন দেওয়া আছে নেম, রয়েছে জেন্ডার, হ্যাঁ এরকম অনেক ধরনের তথ্য আছে। সো নামের নিচে আপনি নাম লিখবেন, হ্যাঁ জেন্ডারের নিচে আপনি জেন্ডার কি হয়, মেল, ফিমেল অথবা আদার্স, এরকম আপনি তিনটার মধ্যে একটা অপশন সিলেক্ট করবেন। আপনি এখানে যেন উল্টাপাল্টা অন্য কিছু লিখে আপনি যেন না লিখতে পারেন, বা আমি এটা যদি বলি যে এখানে আমরা কিছু অপশন দিয়ে দিব, সেই অপশন থেকে আপনাকে এখানে লিখতে হবে, এরকম যদি কোনো কিছু হয়, অর্থাৎ আমরা যদি লিস্ট আকারে কোনো ডাটা দিয়ে দিতে পারি যে এখান থেকে একটা সিলেক্ট করতে হবে। সো এরকম যখন আমরা করতে চাই তখন আমরা কিভাবে ব্যবহার করি ডাটাটাকে, তখন আমরা দেখেন এই সেলে আমি লিস্ট আকারে হয় মেল অথবা ফিমেল এই দুইটার একটা সিলেক্ট করতে হবে। সো তখন আমরা কি করব, এই সেলগুলোতে হবে, যে সেলগুলোতে হবে সেলগুলো সিলেক্ট করব। এরপরে আমরা চলে যাব ডাটা, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, ভ্যালিডেশনে যাওয়ার পরে এনি ভ্যালুর জায়গায় আমরা এখানে দিয়ে দেব লিস্ট। লিস্টে গিয়ে এখানে আমরা বিভিন্ন ভাবে ডাটাটা দিতে পারি। আপনারা একদম সিম্পল ওয়েতে এখানে আপনি যদি কমা দিয়ে দিয়ে লেখাগুলো লিখে দেন তাও সেপারেট আকারে ডাটাগুলো আপনি লিখতে পারবেন। সো আমি সোর্সে যে লিখে দিলাম মেল ফিমেল, কমা স্পেস দেওয়া যাবে না, এক্সট্রা কোনো স্পেস রাখা যাবে না। মেল ফিমেল দিয়ে আমি একটা ওকে করে দিলাম। দেখেন এই জায়গাগুলোতে এখন আমি যখন যাব, আমি যদি এখানে কোনো কিছু লিখতে চাই বা আমি যদি মেল লিখেও দেই আমি কিন্তু লিখে দিতে পারবো। কেন? এই যে তিনটা সেলে আমি সিলেক্ট করে আমি এখানে একটা লিস্ট দিয়ে দিতে বলেছি। সো এই লিস্ট থেকে আমাকে ডাটাটাকে সিলেক্ট করতে হবে। সো আমি কি করব, এখানে যে ড্রপ ডাউন যে একটা চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করলে আমার এখানে যে অপশন রয়েছে সেই অপশনটা চলে আসবে। সো এখান থেকে আপনি চাইলে মেল অথবা ফিমেল সিলেক্ট করতে পারেন, কিন্তু এখানে আপনি চাইলে অন্য কোনো কিছু লিখতে পারবেন। এই কাজটাকে বলতেছি হলো আমরা ডাটা ভ্যালিডেশন। অর্থাৎ এক্সেলের যে কোনো সেলে যদি নির্দিষ্ট টাইপের কোনো কিছু লিখে দেওয়ার প্রয়োজন হয় বা আপনি ওইটা ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবেন না, তাকে আমরা বলতেছি হলো ডাটা ভ্যালিডেশন। সো ডাটা ভ্যালিডেশনের আমরা কয়েকটা প্রকার একটু দেখে নিই। এইটা যেমন একটা প্রকার আমরা দেখলাম লিস্ট। অনেক সময় আমাদেরকে কি ডেজিগনেশন লিখতে হবে, নামগুলো হইতে পারে একটু একটু। সো ডেজিগনেশন কেমন হইতে পারে, মনে করেন প্রিন্সিপাল, ট্রেনার, লিড ট্রেনার, এই অপশনগুলো আপনি এখানে লিখবেন। সো এটা আপনি এখানে অন্য কেউ লিখে দিতে পারবেন, আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে, তাহলে কি বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, বা আপনি যেটা লেখাটা লিখলেন এটা দিয়ে পরবর্তীতে আপনি শর্টকাটে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না, কারণ সব জায়গায় সেমই থাকবে। আর এক্সেলে আরেকটা জিনিস একটু সবাই মাথায় রাখবেন, সেটা হলো স্পেলিংটা যেখানে লিখতেছেন, যেমন প্রত্যেকটা জায়গায় শর্ত চেক করার ক্ষেত্রে অথবা শর্ত তৈরি করার ক্ষেত্রে, কন্ডিশন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় স্পেলিং গুলা যেন সেম থাকে। এক এক জায়গায় যদি এক এক রকমের স্পেলিং থাকে তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আরেকটু জায়গায় যাই, সেটা হলো আমরা মনে করেন এখানে আবার একটু ডাটা ভ্যালিডেশন লিখতে চাচ্ছিলাম। ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আবার লিস্ট। আমি এখানে বললাম প্রিন্সিপাল, ট্রেনার, লিড ট্রেনার, আর কম্পিউটার অপারেটর, এরকম থাকে। সো এই লেখাগুলোকে আপনি কমা কমা দিয়ে আপনি লিখে আপনি যদি ওকে প্রেস করেন তাহলে দেখেন এই জায়গাগুলোতে এখন আপনি যে শুধুমাত্র যেই লেখাগুলো আপনি কমা দিয়ে দিয়ে লিখেছেন শুধুমাত্র আপনারা সেই ধরনের লেখাই কিন্তু আপনি পাবেন। এখন এইখানে আপনি মনে করেন ট্রেনার বানান ভুল করেছেন, সো এই ট্রেনার বানান ভুল হইলে আপনি ঠিক করবেন কোথা থেকে? এখান থেকে ঠিক করলে কিন্তু কাজ হবে না। ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে বা যে জায়গাটুকু আপনি সিলেক্ট করেছিলেন এই জায়গাটুকুকে সিলেক্ট করে আপনাকে আবার সেই ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এখানে এসে কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে। তো বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় যে এখানে অপশন থেকে ঠিক করা একটু কষ্টকর। সো আমরা কি করতে পারি, আমরা সোর্স থেকে ডাটা দিয়ে দিতে পারি। সোর্স থেকে কেমনে ডাটা দিব, মনে করেন এইটা আমার সেই ড্রপ ডাউন লিস্ট,
এখানে আমি সেই লিস্টগুলো দিব। তো এইখানে আমি লিস্টগুলো দিব, এর সোর্সটা আমি এখানে করে রাখবো। যেমন মনে করেন আমি এখানে 7টা জেলার নাম, এখানে অনেক সময় আমাদের করার দরকার হয় না, যেমন ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, এরকম মনে করেন কয়েকটা জেলার নাম আপনি এখানে ড্রপ ডাউনে দিতে চাচ্ছেন যে আপনি কোন ডিস্ট্রিক্টের, আপনার ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে সিলেক্ট করেন। ঠিক আছে, তো এরকম মনে করেন আপনি জেলার নাম সিলেক্ট করতেছেন, তাহলে বাংলাদেশের এরকম 64টা জেলা আছে, 64টা জেলার নাম আপনি তো ওইখানে এই ডাটা ভ্যালিডেশনে যে আপনি এখানে লিস্ট করে দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু আপনি কমা দিয়ে দিয়ে যদি লেখেন এটা অনেক সময় লাগবে, বা এটা কোনো লিস্ট যদি আপনি চেঞ্জ করতে চান, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক কষ্ট সাপেক্ষ বিষয় হয়ে যাবে। তো আমরা কি করতে পারি, আমরা ডাটার গুলাকে এখানে সোর্স থেকে দিয়ে দিতে পারি। সোর্সে ক্লিক করে আমি যদি এই সেলগুলোকে সিলেক্ট করে দিই, সেই সেলগুলোকে সিলেক্ট করলে এইখান থেকে ডাটা এখানে আসবে। তো ঢাকা, খুলনা এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে আছে, ইকুয়াল সোর্স দিয়ে আমি জাস্ট এই সেলগুলোকে সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। তাহলে দেখেন এইখানে আমি এই যে জায়গার নামগুলো লিখলাম সেই নামগুলো কিন্তু এখানে ড্রপ ডাউন আকারে চলে আসছে। আপনারা কি বুঝতে পারতেছেন আমার কথা? জি স্যার। স্যার এই যে লিস্ট থেকেই আমরা যে যে ডাটাগুলো দিব সেই অনুসারে হয়ে যাবে। আর কাস্টমার আকারে দিলে কাস্টমার। না দিব এটা আমরা যখন ওই যে আগামীকালকে যখন আমরা একটা জব সলভ করব তখন আমরা একদম ডিটেইলসে বুঝে যাব। আজকে হলো মেইনলি কি করা লাগে এবং এই জায়গাটাতে অনেক সমস্যা থাকে, এই জন্য এটার জন্য ফুল একটা সেপারেট ক্লাস থাকবে। ঠিক আছে, স্যার, জি, বল। হ্যালো। স্যার, রেকর্ডেড ক্লাসের কি কোনো ব্যবস্থা হয়েছে বা পেতে পারি? ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। মানে আমি তো অলরেডি আধা ঘন্টা পরে জয়েন হয়েছি, মিস করে ফেলতাম অনেক কিছু আর কি, সেই জন্য। আগামীকালকে তো মনে হয় আপনি জয়েন করতে পারবেন না, আগামীকালকে তো অফিস আছে। না, কালকে জয়েন করবো আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা দেখি কালকে একটু সকাল সকাল আপনার ক্লাস করতে পারি। ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই। সেটা হলো আমরা এই যে ডাটা ভ্যালিডেশন একটা দেখলাম, এটা আমরা দেখেছি শুধুমাত্র ডাটা ভ্যালিডেশনের একটা পার্ট, সেটা হলো লিড। ঠিক আছে, এছাড়া আপনি যদি এখানে নাম্বার দিতে চান, হোল নাম্বার, মনে করেন আপনি এখানে একজন মার্কস, মনে করেন বাংলায় একটা মার্কস, বাংলায় একটা মার্কস সে পেতে পারে, মনে করেন এখানে 0 থেকে 80-র মধ্যে সে মার্কস পেতে পারে। এখন এটা আপনি যদি মনে করেন এই জায়গাগুলোতে আপনি ডাটা ভ্যালিডেশন করে দিতেন যে কেউ ভুল ক্রমে 100-র বেশি কাউকে মার্কস দিতে পারবে না। ঠিক আছে, তো এটা যদি আমি ভ্যালিডেশন করে দিতে চাই, এই লেখাগুলো এই জায়গায় যে জায়গায় মার্কসটা বসবে সেই জায়গাটা সিলেক্ট করলাম, করার পরে ডাটা থেকে ভ্যালিডেশনে যাওয়ার পরে এখানে যেহেতু পূর্ণ সংখ্যা নাম্বার হবে, হোল নাম্বারে যাওয়ার পরে আপনি এখানে বিটুইন দিয়ে দিন। বিটুইন নট বিটুইন অনেক ধরনের অপশন রয়েছে, আমি একটা দেখাই দিচ্ছি, বাকিটা আপনারা প্র্যাকটিস করলেই পেরে যাবেন। এখানে আমি বিটুইন দিয়ে দিলাম, তো মিনিমাম বলে দিলাম এখানে 0 পেতে পারে, ম্যাক্সিমাম বলে দিলাম 100 পেতে পারে। আমি ওকে করব। এখন দেখেন আমি এখানে যদি 45 লিখি, ওকে, আমি এখানে 61 দিই, ওকে, আর আমি দিলাম 111, এটাও কেন? কারণ এই বাংলায় কেউ 111 পেতে পারে। তো এরকম আমি অনেক সময় রেস্ট্রিকশন দিয়ে দিতে পারি, সেই রেস্ট্রিকশন গুলো আমাকে এইভাবে পুরো দিতে হবে। তো এটা হলো একটা হোল নাম্বার, সম্পূর্ণ একটা নাম্বারের ক্ষেত্রে আমরা যদি কোনো জায়গাটা ভ্যালিডেশন করে দিতে চাই তাহলে আমরা এভাবে করতে পারি। এরপরে মনে করেন আপনি একটা টেক্সট লেন, এখানে আমাদের মেইন যে কাজগুলো লাগে একটা হলো হোল নাম্বার যেটা ডেসিমেল প্রায় কাছাকাছি, একটা হলো আপনি এখানে হোল নাম্বার দিয়ে দিবেন, তাহলে এটাকে আমরা বলি হলো পূর্ণ সংখ্যা। আর ডেসিমেল ভ্যালু বলতে আমরা বুঝি হলো ফ্র্যাগমেন্ট, অর্থাৎ ভগ্নাংশ টাইপের কোনো বা ফ্লোটিং নাম্বার আমরা যেটাকে বলি। তো এখানে আমরা হোল নাম্বার দিতে পারি, ডেসিমেল দিতে পারি, লিস্ট আমরা যেটা বললাম। এরপরে ডেটটা আমরা একটু দেখে নিই। সো ডেটটা মনে করেন আমি এখানে একটা ভ্যালিডেশন দিয়ে দিলাম, বা আপনাদের সামনে একটা জবে রয়েছে যে মনে করেন 1 জুলাই
2023 থেকে 2023 থেকে মনে করেন 1 জুলাই বা 30 জুন 2024 কোন জায়গায় লিখছি এটা অলরেডি ভ্যালিডেশন করে রাখছি। তো যেটা বললাম যে আমার একটা ভ্যালিডেশন বলে দিল যে 1 জুলাই 2023 থেকে আমি নিচে যে জায়গাটাতে সেই জায়গাটাতে আমি যেন শুধু এতটুকু লিখতে পারি। এখান থেকে 30 জুন 2024 পর্যন্ত আমি ডাটা লিখতে পারি। তো এর নিচে আমি যেন এই ছাড়া অন্য কোনো ডেট যেন আমি না দিতে পারি। তো ডেট দেওয়ার ফরম্যাট আমরা দেখে নেব, কন্ট্রোল সেমিকোলন দিয়ে ডেটের ফরম্যাটটা কি আছে সেটা দেখে নেব। এরপর আমরা এখানে ডেট দিব। তো ডেটটা কিভাবে দিব? তো ডেট দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, তো প্রথমে হলো আমাদের মাসের নাম। তো মাস আমি দিয়ে দিলাম 7। এরপরে আমি মনে করেন লিখলাম 7 তারিখ 7 মাস 12 তারিখ 2023। এটা অ্যালাউ হবে। আচ্ছা, এটা আমি কিন্তু ওইভাবে দেখতে পাচ্ছি না, আমার এই ফরম্যাটের মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে? কন্ট্রোল 1 দিয়ে কাস্টম করে দিতে হবে। কাস্টম করে এটাকে কি করব? এই যে ফরম্যাটে আমি এখানে দেখতেছি, এই ফরম্যাটে যদি আমাকে করতে বলে তাহলে প্রথমে দুইটা ডি আইপ্যান 4টা এম দিলে হলো পুরো মাসটা আসবে, পুরো মাসের নাম, এবং এরপরে 4টা ওয়াই। এটা কমা আছে, এখানে আমি কমা দিয়ে দিলাম। তো এটা দিলে কি আমি এখানে আর স্পেশাল করছেন না। স্যার জি 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 আমাদের দেখছি স্যার 4 মিনিট মিটিংতে চলবে স্যার সর্বোচ্চ। আমি আবার লিংক দিব, লিংক দিব আবার ক্লাসটা একটু আজকে আমরা একটু একটা বুঝে যাই, তাহলে আমাদেরকে আগামীকালকে ক্লাসটা একটু সুবিধা হবে। মিটিং অবশ্যই স্যার, সবাই জয়েন করে ফেলবেন। হ্যাঁ অবশ্যই স্যার। অনেক অনেক স্যার ধন্যবাদ স্যার, আবারও নতুন করে করা স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা আপাতত চলতে থাকুক, তারপরে একটু ফরম্যাটটা একটু চেঞ্জ করি। তো মনে করেন আমার ফরম্যাটটা আসলো অল ওকে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার এখানে ডাটা ভ্যালিডেশন করতে হবে, ডেট ভ্যালিডেশনের জন্য ডাটা ভ্যালিডেশন যাওয়ার পরে এখান থেকে আমরা এনি ভ্যালুর জায়গায় আমরা দিয়ে দিব হলো ডেট। আমরা এখান থেকে ডেটে চলে গেলাম, ডেটটাও আমরা বিটুইন দিয়ে দিব। বেশিরভাগ জায়গায় আপনার বিটুইন দিয়েই করা লাগবে। নট ইকুয়াল টু এটাও দিতে পারেন, যে এই ডেটের ভেতরে হয়ে যাবে, ডেটের বাইরে যাবে না, এই ডেটের বাইরে যাবে, এর ভেতরে হবে না, এরকম আপনারা দিতে পারবেন। আমরা বিটুইন দিয়ে আগে একটু দেখি। যেমন আমি যেটা বলেছিলাম, প্রথমে স্টার্ট ডেট ছিল 1 জুলাই 2023। তো জুলাই হলো 7 মাস 1 তারিখ 2023, এটা স্টার্ট ডেট। এন্ড ডেট কত হবে? প্রথমে 30 কিন্তু দেওয়া যাবে না, আমি কিন্তু ভুল করতেছিলাম। তো 6 মাস 30 তারিখ 2024 দিয়ে আপনি কপি করবেন। এই জায়গাটা আমি ভ্যালিডেশন করছি। এখন আমি যদি এখানে 2025 সাল দিই, এটা কিন্তু নিবে না। কেন নিবে না? এটা ওই ভ্যালিডেশন রেঞ্জের ভিতরে নাই, ঠিক আছে, যার জন্য হলো এইরকম রেস্ট্রিকশন চলে আসবে। তো এটা মূলত হলো আমরা ডেট ভ্যালিডেশন। ডেট ভ্যালিডেশন আমরা যেটা করছি সেটা হলো আমাদেরকে যে ভ্যালিডেশনের ভিতরে দেওয়ার কথা আছে এটাকেই আমাকে দিতে হবে। তো এখানে ভ্যালিডেশনের সাথে অনেক কিছু এখানে আছে। আপনারা যদি আরো অনেক ডিপ লার্ন করেন বা আপনারা যদি একটু গুগল করেন তাহলে পেয়ে যাবেন এখানে কি ধরনের ইনপুট মেসেজ দিবে। মনে করেন আপনি এখানে লিখে দিতে পারেন, হ্যাঁ, যে মেসেজ, তখন আপনি এখানে বলতে পারেন যে হ্যাঁ লেখার সাথে আমি মেসেজ দিতে পারি। সেটা হলো ইনপুট মেসেজ, একটা অপশন রয়েছে যে প্লিজ ইনপুট ডেট। আপনি যে লেখাটা লিখবেন সেটা এখানে চলে আসবে। Between 1 1st
জুলাই 2023 টু জুন, মানে আপনি যা লিখবেন এখানে সেই লেখাটাই আসবে, দিয়ে ওকে করে দেবেন। তো দেখেন এখন আমি যখন এটার উপরে কোনো কিছু লিখতে যাবো, আমার কিছু নাই, আমি এখানে যখন ক্লিক করবো, ক্লিক করলে আমি এখানে কি ধরনের ডাটা ইনপুট দিতে পারবো এই ধরনের তথ্য কিন্তু আমাকে এখানে দেখাবে। আবার এটা যদি আমি ভুল করি, ডাটা ভ্যালিডেশন করলাম, আবার এটা যদি আমি ভুল করি তাহলে এরর কি দিবে, যে ইউআর, আমি এখানে আপনি লিখে দিতে পারেন ইউআর টাইপ রং ডাটা, করে দিতে পারেন। সো আপনি যদি এখানে লেখার সময় তো আপনাকে সাজেস্ট করতেছেই, আপনি এখন মনে করেন ভুল একটা ডাটা দিলেন যে 2/12/2022, সো এই যে টাইপ রং ডাটা, এই ধরনের যে মেসেজটা যে দিল এটা কিন্তু আমরা লিখে দিয়েছি, ঠিক আছে। সো এটাও কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। সো এই ধরনের অনেক কিছু আমাদের রয়েছে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনের আরেকটা কাজ রয়েছে, আমরা এবার একটু সেখানে চলে যাই। আমরা এখান থেকে যেটা যেটা শিখলাম আবার আমরা একটু এখানে কন্টিনিউ করি, যে আমরা ডাটা ভ্যালিডেশন থেকে আমরা এনি ভ্যালু লিখতে পারছি, সেটা তো নর্মাল ভাবে থাকে। হোল নাম্বার দেখলাম, যেটা দিয়ে আপনি শুধুমাত্র সংখ্যা আপনি ভ্যালিডেশন করতে পারবেন। ডেসিমেল দেখি নাই, এটা হলো দশমিক সংখ্যা, আপনি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবেন। লিস্ট, আপনি কোনো একটা নির্দিষ্ট ডাটা আপনি দিয়ে দিলেন, সেই নির্দিষ্ট ডাটাটাই আপনি শুধুমাত্র কাজ করবেন, এটা আপনি করতে পারেন। এরপরে মনে করেন ডেট, আপনি একটা ডেটের দিয়ে দিতে পারবেন, বা যে কোনো একটা ডেটের আগে পরে আপনি করে দিতে পারবেন যে এই ডেটটা ছাড়া আপনি এখানে ডাটা ইনপুট দিতে পারবেন না। এরপরে আপনি এইভাবে চাইলে ডেটের মতো সেম টাইম, আপনি সকাল 9টা থেকে 2টা, হ্যাঁ এই টাইমটা আপনি ইনপুট দিতে পারবেন, অন্য কিছু না। টেক্সট লেন্থ আরেকটা রয়েছে, যে আপনি মনে করেন চার ক্যারেক্টারের আপনি কোনো লেখা লিখতে পারবেন, হ্যাঁ টেক্সট লেন্থে গিয়ে আপনি মিনিমাম একটা, ম্যাক্সিমাম মনে করেন 5টা আপনি কোনো লেখা লিখবেন এখানে। তো আপনি এখানে লিখবেন 1 2 3 4 5 অ্যালাউ, বাট এখানে যখনই আপনি 5টার বেশি কোনো কিছু লিখবেন, যে আমি আমার নাম লিখলাম, দ্যাটস অ্যালাউ, বাট এখানে কারোর নাম যদি 6 অক্ষরের হয় সেটা লিখতে পারবে না, হয়ে গেছে। সেটা হলো টেক্সট লেন্থ। আমরা অনেক সময় টেক্সট লেন্থ দিয়ে আমরা কাজ করতে করার দরকার হয়, ঠিক আছে। আমাদের সবথেকে কাজে যেটা লাগে সেটা হলো কাস্টম, মানে সবকিছু আমাদের দিয়ে দেওয়া থাকে না, হ্যাঁ সবকিছু ডাটা আমাদের নিজেদের মনের মতো হয়ে থাকে না। তো আমি অনেক ধরনের শর্ত দিই, যে এখানে শুধুমাত্র সংখ্যা হইতে পারে, সংখ্যা মোটে 10টা লিখতে হবে, সেই সংখ্যা যেন মনে করেন 3টা সেল আছে, একটা সেলের সাথে আরেকটা সেলের সংখ্যা যেন না ম্যাচ করে, ইউনিক হইতে হবে, যেটাকে আমরা ইউনিক বলি। সো এরকম আলাদা আলাদা ফাংশন যদি দেয়, তখন আমরা যাতে করে এটা অ্যাপ্লাই করতে পারি, এর জন্যই হলো কাস্টম। আমাদের মূলত সবচাইতে বেশি আসে হলো কাস্টম, এছাড়াও খুচরা কিছু কাজ অনেক সময় চলে আসে, এই জন্য এত কিছু দেখাইলাম। এখন আমরা কাস্টমে যাওয়ার আগে, ডাটা ভ্যালিডেশনের এই পার্টটাতে যাওয়ার আগে আমাদেরকে আরেকটু কাজ দেখে আসতে হবে। সেটা হলো আমরা যে ফাংশনের কথা বলতেছিলাম, যে আমি এই সেলটাতে মনে করেন একটা সংখ্যা আছে, এটাতে একটা সংখ্যা আছে, আমি দুইটা সংখ্যার যোগফল বের করতে চাই। তো এটা সংখ্যাটার যোগফল বের করার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করি সেটা হলো ইকুয়াল সাম, যে ফাংশনটা ব্যবহার করি। ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, দুইটা সংখ্যাকে সিলেক্ট করেন, ক্লোজ এন্টার, দুইটা সংখ্যার যোগফল বের করেন। আমি যদি দুইটা সংখ্যার গড় বের করতে চাই, তার শর্ত হলো, মানে ফাংশনটার নাম হলো এভারেজ, ইকুয়াল এভারেজ। এভারেজ ব্র্যাকেট দিলাম, যে কয়টা সংখ্যা রয়েছে সংখ্যাগুলোকে সিলেক্ট করবেন, ব্র্যাকেট ক্লোজ এন্টার, এই সংখ্যাগুলোর গড় আপনার বের হয়ে যাবে, অটোমেটিকই বের হবে, ঠিক আছে। এবার আপনি মনে করেন এই দুটো সংখ্যার ভিতরে বড় সংখ্যা আপনি দেখতে চাচ্ছেন, আমরা কিন্তু সব এটা দিকেই করতেছি, হ্যাঁ এই দুটো সংখ্যার ভিতর থেকে কিন্তু আমরা সকল কাজ আর কি করতেছি। তো আমরা যদি বড় সংখ্যা দেখি, যেটাকে আমরা বলি ম্যাক্সিমাম, ইকুয়াল ম্যাক্স, এখানে বড় সংখ্যা হলো 54, মিনিমাম বের করে যে সব ছোট সংখ্যা কোনটা, মিনিমামের ফাংশন হলো মিন, ব্র্যাকেট যে দুটো সংখ্যা সিলেক্ট করে, ঠিক আছে। এগুলো হলো সিম্পল, একদম সিম্পল জিনিস। এইবার আমরা এর সাথে একটু এনএসডি এর মারফতে যাই, হ্যাঁ
তো কি এখানে আপনি এখানে আপনি যা যোগ করেছেন, দুইটা সংখ্যা যোগ দুইটা সংখ্যা যোগ করেছি আমরা, যোগ করার পর যোগ করার পরে মনে মনে করে করে এর সাথে 5 যোগ করতে হবে। এই যে দুইটি এই যে দুইটি সংখ্যা, দুইটি সংখ্যার যোগফলের সাথে মনে করেন আরো আরো 5 যোগ করতে হবে। তো তখন আমরা কি করব? +5। তাহলে এই যে দুইটি সংখ্যা, এর সাথে দুইটা সংখ্যা তো যোগ হইলোই, তারপরে এক্সট্রা কিন্তু 5 যোগ হচ্ছে। অর্থাৎ আমি এটা 0 এটা 0 করে দিই, তাও কিন্তু আমার এখানে আনসার 5। ঠিক আছে, দুইটি সংখ্যার যোগফলের পরে যদি আরো কোনো কিছু দেওয়ার দরকার হয়, সেভাবে আমরা প্লাস মাইনাস গুণ ভাগ এগুলো দিয়ে করে দিতে পারি। তো এই যে কাজটা হলো করতে, ঠিক আছে, এই কাজ, এই ধরনের কাজই কিন্তু আমাদের মূলত করতে হয়। ঠিক আছে, আমাদের একটু ডিপ লেভেলের একটু কাজ করতে হবে। যেমন এভারেজ, আমি এই দুইটা সংখ্যার এভারেজ করেছি, বলতে যে এদের সাথে মনে করেন আরো একটা সংখ্যা আছে, এই ঘরে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাও আপনি এভারেজ করেন। তো এখানে গেলাম, এই ঘরে একটা আমি সংখ্যা দিলাম, এই তিনটে সংখ্যার এভারেজ এখন এখানে বের করতে হবে। ঠিক আছে, তো এরকম হয়তো বলে দিতে পারে ম্যাক্সিমামের ক্ষেত্রে কি চাই, ম্যাক্সিমাম আমি এখানে দুটি সংখ্যার ভিতরে ম্যাক্সিমাম, এখন আমাকে একটা বলে দিল যে সর্বনিম্ন এইখানে সর্বনিম্ন কোনো একটা সংখ্যা, মনে করেন সর্বনিম্ন যেন 200 হয়, বলে দিল। তাহলে ইকুয়াল দিলাম ম্যাক্স, বড় সংখ্যা বের করার জন্য, যে দুইটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা বের করতে হবে। কিন্তু যদি সেই সংখ্যা দুইটা 200 কম হয়, তাহলে যেন এখানে মানে সর্বনিম্ন সংখ্যা হিসাবে 200 যেন দেখায়, মিনিমাম। তো এখানে আমি কমা দিয়ে 200 লিখে দিলাম। এখন কত দেখাবে? তুই বলেন তো একটু। 200 দেখাবে। 200 দেখাবে। কেন দেখাবে বুঝতে পারতেছেন? কারণ এখানে ম্যাক্সিমাম আমি বলেছি এই দুইটি সংখ্যার ভিতরে যদি বড় সংখ্যা থাকে তাদেরকে অটোমেটিক দেখাবে। যদি না হয় তাহলে এখানে 200 না, তাহলে 200 টাকা। সেটা 200 দেখাবে। কিন্তু আপনাদের কোশ্চেনে কিন্তু বলবে মিনিমাম ভ্যালু 200, তো সেটা কিন্তু মিনিমাম দিয়ে হবে না, সেটা কিন্তু ম্যাক্স দিয়ে করতে হবে। আমি আপনাদেরকে যখন করবো তখন এটা বুঝে যাবে। এখানে মনে করেন এখন 500 আছে, তাহলে ম্যাক্সিমাম কত আসবে? ম্যাক্সিমাম 500। 500 আসবে, কারণ সর্বনিম্ন ভ্যালু বলেছি 200, তো 200 এর বড় যদি থাকে ম্যাক্সিমাম দেখাবে না? অবশ্যই দেখাবে। এই জন্য এটাকে আমরা বলতেছি ম্যাক্স। এইভাবে আমরা একাধিক শর্ত দিয়েও যে কোনো ফাংশনকে মডিফাই করতে পারি। এবার আমরা আরেকটু ইফ ফাংশনের কথা এটা শর্ত, যেটা নিয়ে আমাদের মূলত কাজ করতে হবে। ব্র্যাকেট দিলাম যে এই ঘরের ভ্যালু, এই যে ঘর, এই ঘরের ভ্যালু যদি 10 এর বেশি হয় তাহলে লেখা আসবে। যখনই আমরা কোনো আউটপুট আকারে দেখতে চাই, সেটাকে অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে লেখা দেখাইতে হবে। ঠিক আছে, আর যদি আমরা টেক্সট বাদে অন্য কোনো সংখ্যা লিখতে চাই তখন ইনভার্টেড কমার দরকার হবে না। তো আমি এখানে বললাম যে এইটা একটা ঘর, এই ঘরের ভ্যালু যদি 10 এর থেকে বেশি হয় তাহলে এখানে লেখা দেখাবে this is bigger than 10। এখানে লেখা চলে যদি এটা না হয়, ইফ ফাংশনটা আমরা এইভাবে কাজ করে, ইফ দিয়ে প্রথমে আমরা একটা লজিক দিই বা একটা শর্ত দিই, সেই লজিকটা টেস্ট করবে। যদি তা সত্য হয় তাহলে কমার প্রথম অংশটা সম্পন্ন করবে, যদি না হয় তাহলে একটা ফলস ভ্যালু থাকে। তো ফলস ভ্যালুতে বলে দিলাম দিস ইজ স্মল। ইনভার্টেড কমা শেষ করব, ব্র্যাকেট ক্লোজ করব।